সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বাবা গেল, ছোট ভাই গেল, এখন গেল মাও। একদিনেই যেন বয়স বেড়ে গেল এক যুগ। এদিকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন নাবিক, অপরদিকে দুই প্রজন্মের বিদায়, খালেদা জিয়া আর শরীফ ওসমান হাদি। আরও থাকছে যেসব কারণে ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন খালেদা জিয়া। এবং সবশেষে থাকছে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। খালেদা জিয়ার মৃত্যুতে ব্যথিত হলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। বাবা গেল, ছোট ভাই গেল, এখন গেল মাও। একদিনেই যেন বয়স বেড়ে গেল এক যুগ। বয়স যখন ৬ তখন তিনি মায়ের সঙ্গে ঢাকায় গৃহবন্দী ছিলেন। প্রথমে মৃত্যু থেকে পালাতে ছুটোছুটি, এরপর তাদের কবজায় পড়নে যে কোনো সময় মেরে ফেলা হতে পারে, এই ভয় কেটেছে মুক্তিযুদ্ধের ৯ মাস। বয়স যখন ১১ আবারও হলেন গৃহবন্দী। সিপাহী জনতার বিদ্রোহের ৩ দিন, এবার বাবা মায়ের সঙ্গে ৩ দিনের সেই ভয়াল সময়ে দিন গুনছিলেন কখন পুরো পরিবার সহ তাদের জীবনাবসান ঘটবে। বয়স যখন ১৫ হারালেন তার বাবাকে, হয়ে গেলেন এতিম। মাথার উপর আকাশ ভেঙে পড়ল। বয়স যখন ২০ পেরোচ্ছে, বারবার নিজের চোখের সামনে দেখছিলেন দুই ভাইকে রেখে কিভাবে তার মা রাজপথে ও জেলখানায় কাটিয়ে দিচ্ছেন লড়াই করতে করতে। বয়স ৪০ পেরোল, এবার দেখলেন আরও কঠিন অবস্থা। নিজের ভাই, মা সহ পুরো পরিবার কারারুদ্ধ। নিজের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হলো, ভাইকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছিল। অন্যদিকে মাকেও জেলে বন্দি করে রাখা হলো। জেল থেকে বের হয়ে নিজে গেলেন লন্ডনে, ভাই গেল মালয়েশিয়ায়। তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হলেন, কিন্তু ভাই হলেন না। বাবা না থাকলে পরিবারের ছোট ভাই বোনদের বাবার ভূমিকা পালন করেন বড় ভাই। কিন্তু সেই ছোট ভাইয়ের মৃত্যু হলো, জানাজা হলো, দাফন হলো, শুধু দূর থেকে দেখা ছাড়া কিছুই করতে পারলেন না। বয়স যখন ৫০ তখন দেখলেন বৃদ্ধ ও অসুস্থ মাকে পরিত্যক্ত এক ভুতুড়ে কারাগারে যেতে। সেখানে একমাত্র বন্দী ছিলেন তার মা। দিনের পর দিন কাটিয়েছেন, মৃত্যুর সঙ্গে লড়েছেন। এরপর মা বের হলেন, কিন্তু তাকে নিতে দেওয়া হলো না বেঁচে থাকা একমাত্র সন্তানের কাছে। তার বয়স তখন ৬০ ঠিক তখনই এলো আল্লাহর রহমত, জুলাই এলো। সময়ের পরিক্রমায় তাকে নিয়ে গেলেন বড় ছেলে। একসঙ্গে কিছুদিন কাটালেন, এরপর দেশে পাঠালেন। এখন নিজেও এলেন, কিন্তু আসার ১ সপ্তাহ না হতে বিদায় নিলেন তার মমতাময়ী মা। বাবা গেল, ছোট ভাই গেল, এখন গেল মাও। এই দুনিয়ায় তার আপন বলতে আর কেউ রইল না। জীবন তারেক রহমানকে কি দিয়েছে? যা দিয়েছে তার চেয়ে ১০০০ গুণ বেশি নিয়েছে, ১০০০ সহস্র গুণ বেশি। এদিকে বাংলাদেশে গণতন্ত্রের নতুন নাবিক। বাংলাদেশের রাজনীতিতে প্রায় ২ দশক ধরে তত্ত্বাবধায়কের মোড়কে উর্দি শাসন ও ফ্যাসিবাদের আদলে তথাকথিত গণতন্ত্রের ছায়ায় আওয়ামী দুঃশাসনের জাতাকলে গণতান্ত্রিক শূন্যপা, মত প্রকাশের সংকোচন, রাজনৈতিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষয়িষ্ণু চিত্র ফুটে উঠেছে। তা থেকে উত্তরণের প্রশ্ন এখন আর কেবল রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ আলোচনায় সীমাবদ্ধ নয়, এটি এখন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু। টেকসই গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের কেন্দ্রীয় ইস্যু। এই প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সক্রিয় নেতৃত্ব ও স্বদেশ প্রত্যাবর্তনকে দেশের চিন্তাদীপ্ত ও বুদ্ধিমনস্করা দেখছেন বাংলাদেশের গণতন্ত্রের নতুন অভিযাত্রার অভিষেক হিসেবে। বৈশ্বিক গবেষণা ভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, যে কোনো সভ্য সমাজে গণতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বের রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা ও ভবিষ্যৎ রূপরেখা জনগণের আস্থার মূল ইমারত। তারেক রহমান ১৭ বছর দীর্ঘ প্রবাস জীবনে বাংলাদেশের রাজনীতিকে কেবল দূর থেকে পর্যবেক্ষণ করেননি, তিনি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে অধ্যয়ন করে গভীরে প্রবেশ করেছেন। লন্ডনে থেকে তিনি নিজ দলের সংস্কার, নীতিগত পুনর্বিন্যাস এবং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা নিয়ে ধারাবাহিকভাবে তার রাজনৈতিক দর্শন উপস্থাপন করেছেন। সাম্প্রতিককালে তার ঘোষিত রাষ্ট্র মেরামতের রূপরেখা মূলত একটি অংশগ্রহণমূলক গণতন্ত্র, শক্তিশালী সংসদ ও স্বাধীন প্রতিষ্ঠান গঠনের দিক নির্দেশনা দেয়।
আমরা মনে করি মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের প্রথম শর্ত। বাংলাদেশে বিশেষ করে বিগত আওয়ামী শাসনকালে মত প্রকাশের স্বাধীনতা ছিল সবচেয়ে সংকুচিত। তারা মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছিল। শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা দমনমূলক ব্যবস্থার কারণে সাংবাদিক, লেখক, শিক্ষক, চিন্তাবিদ, দার্শনিক ও সাধারণ নাগরিকগণ আত্মনিয়ন্ত্রণে বাধ্য হয়েছেন। 24 জুলাই অগস্টের বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে নোবেলজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মানুষ তার স্বাধীন মত প্রকাশ করতে পারছেন। এই ধারাবাহিকতা তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য ও দলীয় নথিতে বারবার ফুটে উঠেছে। তিনি বলেছেন, ভিন্ন মত দমন নয়, বরং ভিন্ন মতকে রাষ্ট্রের শক্তি হিসেবে গ্রহণ করাই গণতন্ত্রের সৌন্দর্য। পৃথিবীর নানা প্রান্তের একাডেমিক গবেষণায় দেখা গেছে, যেখানে মুক্ত চিন্তার পরিবেশ থাকে সেখানেই উদ্ভাবন, ন্যায় বিচার ও টেকসই উন্নয়ন সম্ভব। দেশের রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, তারেক রহমানের নেতৃত্বে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হতে পারে যেখানে মত প্রকাশের স্বাধীনতা রাজনৈতিক ও সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত থাকবে। একটি স্থিতিশীল ও টেকসই রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজন লিঙ্গ বৈষম্যহীন সমাজ, যা তৈরি হতে পারে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র দর্শনের মাধ্যমে। 4.5 দশক আগে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা দেখতে পাচ্ছি গণমানুষের প্রাণস্পন্দন শহীদ জিয়ার ছায়া তারেক রহমানের ভাবনায়। আমরা মনে করি গণতন্ত্র কেবল ভোটাধিকারেই সীমাবদ্ধ নয়, এটি সামাজিক ন্যায্যতা ও সমতার প্রশ্নেও অঙ্গাঙ্গী জড়িত। আমাদের সমাজের নারী ও প্রান্তিক জনগোষ্ঠী এখনও পারিবারিক ও সামাজিক কাঠামোগত বৈষম্যের শিকার। তারেক রহমানের দৃষ্টিতে লিঙ্গ সমতা কেবল উন্নয়ন সূচকের অংশ নয়, বরং রাষ্ট্র পরিচালনার নৈতিক ও মানবিক ভিত্তি। তার দর্শনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ, কর্মক্ষেত্রে সমান সুযোগ প্রদান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি স্পষ্টভাবে গুরুত্ব পেয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রে এমন লিঙ্গ বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা সম্ভব। আমরা মনে করি এই উপলব্ধি তার রাষ্ট্রভাবনার অন্যতম স্তম্ভ। একটি ইনসাফের বাংলাদেশ বিনির্মাণে জবাবদিহি রাষ্ট্রের অন্যতম অনুষঙ্গ। ইনসাফ বা ন্যায় বিচার এটি শুধু ধর্মীয় বা নৈতিক ধারণা নয়, বরং আধুনিক রাষ্ট্রচিন্তার প্রধান ইমারত। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও প্রশাসনিক জবাবদিহি ছাড়া গণতন্ত্র টেকসই হয় না। স্বাধীন বাংলাদেশের অর্ধ শতাব্দীকালের ইতিহাসে আমাদের রাজনৈতিক সংস্কৃতি খুব একটা সুখকর ছিল না। এদেশে যুগের পর যুগ ধরে বিচারহীনতার সংস্কৃতি গভীর থেকে গভীরতর হয়েছে। বিনা বিচারে যেমন অসংখ্য মানুষ হত্যা করা হয়েছে, ঠিক তেমনি বিচারিক হত্যাকাণ্ডও হয়েছে ভিন্ন মতের রাজনীতিবিদদের। তারেক রহমান ইনসাফের বাংলাদেশ ধারণার মাধ্যমে এমন একটি স্বপ্নের রাষ্ট্রের কথা বলেছেন, যেখানে ক্ষমতাবান ও প্রান্তজন আইনের চোখে সমান হবেন। কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, বরং সত্য ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠিত হবে। তারেক রহমানের আগমন ও নেতৃত্বকে কেন্দ্র করে বাংলাদেশে গণতন্ত্রের যে সম্ভাবনাময় নতুন অভিযাত্রার বাতাবরণ তৈরি হয়েছে, তা কেবল একটি দলের ক্ষমতার মসনদ পাওয়া নয়, এটি মত প্রকাশের স্বাধীনতা, লিঙ্গ বৈষম্যহীন সমাজ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের একটি সমন্বিত প্রয়াস। একাডেমিক গবেষণা ভিত্তিক বিশ্লেষণ বলছে, যদি এই দৃষ্টিভঙ্গি বাস্তব রাজনৈতিক প্রক্রিয়ায় রূপ দেওয়া যায়, তাহলে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটি কার্যকর, মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রের পথে খুব দ্রুত এগিয়ে যাবে। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, যার জন্মদাত্রী সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও জনমানুষের অধিকারের প্রশ্নে আপোষহীন সংগ্রামী চরিত্র হয়ে থাকবেন ইতিহাসের পাতায়। এমন পরিবারের একজন মহান সদস্য হিসেবে বাংলাদেশের ক্রান্তিকালীন মুহূর্তে তারেক রহমান গণতান্ত্রিক অভিযাত্রায় হাল ধরবেন, এমনটাই আশা দেশের আপামর জনসাধারণের। অপরদিকে দুই প্রজন্মের বিদায়, খালেদা জিয়া আর শরীফ ওসমান হাদি। জীবনের শেষ দিকটা কাটল অসুস্থতা আর একাকিত্বে। দীর্ঘদিন হাসপাতালে, পরিবারের সদস্যরা পাশে থাকতে পারেননি পুরোপুরি। তবু তিনি ছিলেন আমাদের অভিভাবকের মতো। যখন তিনি চলে গেলেন, অনেকের মনে হয়েছে যেন মা হারিয়ে ফেললাম। তার বিদায় শোকটা গভীর কিন্তু শান্ত, যেন একটা যুগের সমাপ্তি। আর হাদি, সে তো ছিল একটা বীজ, এখনও ঠিকমতো গজাতে শুরু করেনি, কিন্তু তার মধ্যে গোটা একটা বন লুকিয়েছিল। 2024 জুলাইয়ে যখন কোটা সংস্কারের দাবি থেকে ছাত্র আন্দোলন শুরু হয়, তখন হাদি ছিলেন সামনের সারিতে। ধীরে ধীরে আন্দোলনটা স্বৈরাচার বিরোধী হয়ে উঠলে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে দাঁড়ান। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিওগুলো দেখলে মনে হতো, এই ছেলে কথা বলে না, আগুন ছড়ায়। তার চোখে ছিল একটা জলজলে স্বপ্ন, একটা ন্যায়ভিত্তিক বাংলাদেশের।
যখন স্বৈরাচার পড়ে যায় তখন মনে হয়েছিল হাদির মতো তরুণরা এবার দেশ গড়বে, কিন্তু ঠিক যখন সবাই ভাবছিল সে নতুন কিছু শুরু করবে, তখনই ডিসেম্বরের সেই কালো দিন। মসজিদ থেকে বের হওয়ার সময় মুখোশধারীরা গুলি করে। সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়, কিন্তু ফিরে আসেনি। তার মৃত্যুতে রাস্তায় আগুন জ্বলে উঠেছে। শোকটা শান্ত নয়, এটা ক্ষোভে ভরা। দুজনের জীবন দেখলে অদ্ভুত মিল অমিল চোখে পড়ে। দুজনেই গণতন্ত্রের জন্য লড়েছেন। খালেদা জিয়া লড়েছেন সভা মিছিলে, সংসদে ও কারাগারে। তার লড়াই ছিল দীর্ঘ ধৈর্যের ও প্রতিষ্ঠানের ভেতর দিয়ে। হাদি লড়েছে রাস্তায়, সোশ্যাল মিডিয়ায়, বুলেটের সামনে দাঁড়িয়ে। তার লড়াই ছিল তীব্র, ঝড়ের মতো। একজন পুরনো প্রজন্মের প্রতীক, যিনি স্বাধীনতার পরের রাজনীতি গড়েছেন। অন্যজন নতুন প্রজন্মের আইকন, যিনি 2024-এ স্বৈরাচার উল্টে দিয়েছেন। একজনের বিদায়ে আমরা হারিয়েছি ঐতিহ্যের ধারককে, অন্যজনের শাহাদতে হারিয়েছি বিপ্লবের আগুনকে। এখন রাজনীতির মাঠটা সত্যিই অচেনা লাগছে। খালেদা জিয়ার না থাকায় বিএনপির নেতৃত্ব এখন তারেক রহমানের কাঁধে। 17 বছর নির্বাসনে থেকে ফিরে তিনি দেশে এসেছেন, নমিনেশন জমা দিয়েছেন, জনসভায় লোক আসছে। অনেকে বলছেন পুরনো জোটের একমাত্র আলো এখন তিনি। কিন্তু মনে প্রশ্ন জাগে, যে ক্ষোভ থেকে মানুষ তার দিকে তাকাচ্ছে, সেটা কি সত্যিকারের পরিবর্তন এনে দেবে? অতীতে তো সেই ক্ষোভ থেকে আশা জেগেছিল, আবার নিরাশায় ডুবেছে। অন্যদিকে হাদির না থাকায় জুলাই বিপ্লবের চেতনাটাও যেন কাঁপছে। তার হত্যার বিচার না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। নতুন প্রজন্মের অনেকে এখনও রাস্তায় নামছে, #জাস্টিস ফর হাদি হ্যাশট্যাগে পোস্ট দিচ্ছে। কিন্তু সেই আগুন কতদিন জ্বলবে? আগামী ফেব্রুয়ারির নির্বাচনটা এখন শুধু ভোটের লড়াই নয়, এটা হয়ে দাঁড়িয়েছে আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা। কে জিতবে তার চেয়ে বড় প্রশ্ন, কোন পথে আমরা হাঁটব? পুরনো জোট যদি ফিরে আসে, তাহলে কি আবার প্রতিহিংসা আর দুর্নীতির চক্র শুরু হবে, নাকি তারেক রহমান নতুন কিছু দেখাতে পারবেন? আর যদি জুলাইয়ের চেতনায় উঠে আসা নতুন শক্তি জিতে, তাহলে কি সত্যিকারের ন্যায় সমতার বাংলাদেশ গড়া সম্ভব হবে? এই নির্বাচনে সাধারণ মানুষের জীবনযাত্রা, চাকরি, শিক্ষা, চিকিৎসা সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করছে। হাদির রক্ত আর খালেদা জিয়ার উত্তরাধিকার দুটোই আমাদের সামনে প্রশ্ন তুলে দাঁড়িয়ে আছে। শোকের ভাষা আমার জানা নেই। কখনো মনে হয় খালেদা জিয়াকে হারিয়ে আমরা জাতির মা হারিয়েছি, কখনো মনে হয় হাদিকে হারিয়েছি আমাদের আগামী দিনের সাহসী এক সন্তান। কিন্তু এই শোককে যদি আমরা শক্তিতে বদলে ফেলতে পারি, তাহলে হয়তো তাদের চলে যাওয়া বৃথা যাবে না। জুলাইয়ের শহীদদের স্বপ্ন আর দেশনেত্রীর গণতন্ত্রের লড়াই দুটোকে একসঙ্গে ধরে রাখতে হবে। রক্ত আর ত্যাগ দিয়ে গড়া এই দেশকে আরও সুন্দর করার দায়িত্ব এখন আমাদের। আমরা যদি চুপ করে বসে থাকি, তাহলে হাদির রক্ত আর খালেদা জিয়ার সংগ্রাম দুটোই বৃথা যাবে। উঠতে হবে, লড়তে হবে, ন্যায়ের জন্য, সমতার জন্য, একটা নতুন বাংলাদেশের জন্য। তাদের বিদায় আমাদের শিখিয়ে গেল জীবন কত অনিশ্চিত আর লড়াই কত জরুরি। আজ আমরা শোকে মুহ্যমান, কিন্তু কাল আমরা উঠব আরও শক্তিশালী হয়ে। শহীদ হাদির আগুন আর দেশনেত্রীর ঐতিহ্য আমাদের পথ দেখাবে। শহীদদের সব আত্মত্যাগ আল্লাহ কবুল করে নিন। আমাদের সার্বভৌমত্ব আর গণতন্ত্র অটুট থাকুক। আরও থাকছে, যেসব কারণে ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবেন খালেদা জিয়া। নেতারা জন্মায় না, কঠোর চেষ্টা ও ত্যাগের মাধ্যমে একজন মানুষ নেতায় পরিণত হন। কিংবদন্তি আমেরিকান ফুটবল কোচ ভিন্স লম্বার্ডির এই উক্তির মূর্ত প্রতীক যেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি গৃহকোণের মধুময় নিশ্চিত জীবন ত্যাগ করে দেশনেত্রী হয়ে ওঠেন নিজ দেশের প্রতি অবিচল প্রেম ও মমতার জন্য। বাংলাদেশের রাজনীতিতে কিছু নাম কেবল ক্ষমতার তালিকায় নয়, জাতির স্মৃতিতে স্থায়ী আসন গড়ে তোলে। বেগম খালেদা জিয়া তেমনই এক অবিসংবাদিত ব্যক্তিত্ব। বেশ কয়েকটি কারণে তিনি চিরকাল বাংলাদেশের ইতিহাসে অমর হয়ে থাকবেন। মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেত্রী ও সাহসী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন শুধু বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী নন, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী নেতৃত্বের প্রতীক। 1991 সালে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় এসে তিনি প্রমাণ করেন নারী নেতৃত্ব কোনো ব্যতিক্রম নয়, বরং যোগ্যতার স্বাভাবিক প্রকাশ। পুরুষপ্রধান রাজনীতির কঠিন বাস্তবতায় দাঁড়িয়েও তার দৃঢ়তা, আত্মমর্যাদা ও রাষ্ট্র পরিচালনার সক্ষমতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রসেনানী ও সংসদীয় ব্যবস্থার রূপকার। স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনস্বীকার্য। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ ফিরে পায় সংসদীয় গণতন্ত্র, যা আজও রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি।
রাজনৈতিক ইতিহাসবিদদের মতে এই এক সিদ্ধান্তই তাকে বাংলাদেশের গণতন্ত্রের শপথীদের কাতারে স্থায়ীভাবে স্থান দিয়েছে। নির্যাতন, কারাবাস ও অসুস্থতার মধ্যেও আপোষহীন সংগ্রামের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়াকে সহ্য করতে হয়েছে মামলা, কারাবাস, শারীরিক অসুস্থতা ও নানামুখী রাজনৈতিক চাপ, কিন্তু এসব কিছুই তাকে নত করতে পারেনি। সমর্থকদের কাছে তিনি অন্যায়ের কাছে মাথা না নত করার প্রতীক, আর সাধারণ মানুষের চোখে একজন নেতা যিনি ব্যক্তিগত কষ্টকে ছাপিয়ে আদর্শের পথে অটল থেকেছেন। আপোষহীন নেতৃত্বের এক অনন্য অধ্যায়। 3 বারের প্রধানমন্ত্রী, বৃহৎ রাজনৈতিক শক্তির প্রতিষ্ঠাতা নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের নায়িকা এবং দীর্ঘ সংগ্রামের প্রতীক, সব মিলিয়ে বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। এবং সবশেষে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে 51টি দল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির নিবন্ধিত 59টি দলের মধ্যে 51টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে বলে জানিয়েছে ইলেকশন কমিশন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এ তথ্য দেন। রুহুল আমিন মল্লিক জানান, 51টি নিবন্ধিত রাজনৈতিক দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে। ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 59টি। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হয়েছে। বাতিল হয়েছে পিডিপি, ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন। ইসির তফসিল অনুযায়ী মনোনয়ন বাছাই হবে 30 ডিসেম্বর থেকে 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে 10 থেকে 18 জানুয়ারি সময়ের মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। প্রচার চালানো যাবে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত, আর ভোট গ্রহণ করা হবে 12 ফেব্রুয়ারি।